হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংভায়ালানেট। বংভায়ালানেটে তোমাদের সামনে যে এনএম জেএনএম পরীক্ষা রয়েছে, সেই এনএম জেএনএম পরীক্ষাকে টার্গেট করে ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। এই ম্যারাথন ক্লাসগুলো আমি ছোট্ট ছোট্ট পার্টে নিয়ে এসেছি, কারণ তোমাদের হাতে যেহেতু এখনও অনেকটা সময় রয়েছে, সেই জন্য ভেবেছি সেই সময়টাকে কাজে লাগানো যাক এই ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এই ক্লাসে আমি তোমাদেরকে কিছু কোশ্চেন, তার সাথে সেই কোশ্চেনের বেসিসে কিছু এক্সট্রা ইনফরমেশান দিব, যেগুলো তোমাদের কিন্তু ওই টপিক থেকে অনেক কোশ্চেন সলভ করতে হেল্প করবে। আশা করি এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা যদি সেই কোশ্চেন আনসার সিরিজ চাও সেটাও জানাবে, বা এই ধরনের এই ম্যারাথন ক্লাস চাও সেটাও জানাবে। তোমরা যেটা চাইবে সেটাই নিয়ে আসবো। তোমরা যদি বলো শুধু কোশ্চেন আনসার সিরিজ, তো কোশ্চেন আনসার সিরিজই দেবো। আর যদি বলো যে এই ধরনের ভিডিওগুলোই নিয়ে আসো, তাহলে আমি এগুলোই নিয়ে আসবো। তো তোমরা কেমন ধরনের ভিডিও চাইছো আমাকে একটু কমেন্টে জানাবে। তো আজকের ক্লাসটা আর দেরি না করে স্টার্ট করছি। দেখো, তোমাদের এনএম জেএনএম এর আগে 30 ডেজ লাইফ সায়েন্সের সিরিজ চলছিল। সেই সিরিজের ভিডিওগুলো যারা দেখতে চাও, এনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। আর এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ যদি চাও, বংবায়ালানেট টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, সেখানে আমি তোমাদেরকে পিডিএফগুলো উত্তর সহ প্রোভাইড করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, জিন প্রযুক্তির ক্ষেত্রে বহিরাগত জিন প্রাপ্ত জীবটিকে কি বলে? ট্রান্সজেনিক জীব, ট্রান্সজেনেসিস, ট্রান্সফরমেশন, সংকর জীব। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ট্রান্সজেনিক জীব বলা হয়। বহিরাগত জিন থেকে প্রাপ্ত যে জীব, সে জিন প্রযুক্তির মাধ্যমে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়, সেটাকে বলা হয় ট্রান্সজেনিক জীব। দেখো, এর কি পয়েন্টসগুলো রয়েছে এই প্রশ্নটার ভিত্তিতে। যে পদ্ধতিতে এই ট্রান্সজেনিক জীব সৃষ্টি করা হয় তাকে বলা হয় ট্রান্সজেনেসিস। সেই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সজেনেসিস। নেক্সট রয়েছে, দেখো, এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে কি করা হয়? বহিরাগত জিনকে স্থানান্তরিত করা হয়। বহিরাগত জিনকে যে স্থানান্তরিত করা হয় তার কতগুলো পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতিতে করা হয়? দেখো, বাহক ও ভেক্টরের মাধ্যমে করা হয়। যেমন প্লাজমিড ভেক্টর হতে পারে, কসমিড ভেক্টর হতে পারে, বা কোনো বাহক হতে পারে। সেই বাহক জিন বা ভেক্টরের মাধ্যমে বহিরাগত জিনকে স্থানান্তরিত করা যেতে পারে। মাইক্রো ইনজেকশনের মাধ্যমে স্থানান্তরিত করা যেতে পারে। ইলেকট্রোপোরেশনের মাধ্যমে স্থানান্তরিত করা যেতে পারে। এছাড়াও ভ্রূণের স্টেম সেলের মাধ্যমেও কিন্তু বহিরাগত জিনকে স্থানান্তরিত করা যেতে পারে ট্রান্সজেনেটিক জীব তৈরি করার জন্য, ট্রান্সজেনিক জীব তৈরি করার জন্য। দেখো, এর পরে রয়েছে বহিরাগত এই যে জিন সংযোজিত করা হয়, বহিরাগত জিনকে সংযোজিত করে যে জীবটা পাই আমরা ট্রান্সজেনিক জীব, তাকে বলা হয় জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এরপরে প্রশ্নটা রয়েছে, দেখো, যৌন জননের একক কি? এখানে চারটে অপশন রয়েছে: রেণু, রেণুমাতৃকোষ, গ্যামেট, ভ্রূণ। দেখো, যৌন জননের একক অবশ্যই গ্যামেট হয়ে যাবে। আর এই যে রেণু, রেণু হলো অযৌন জননের একক। অযৌন জননের একককে বলা হয় রেণু। দেখো, এর পরে যে এর যে কি পয়েন্টসগুলো রয়েছে, যৌন জননের আরও অনেকগুলো নাম রয়েছে: অ্যাম্ফিমিক্সিস, সিনজেনোসিস, অ্যাম্ফিগনি। এগুলো বলা হয়। অ্যাম্ফি বলা হয় কেন? কারণ পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেট মিলনের ফলে যেহেতু যৌন জনন সম্পন্ন হয়, সেজন্য এটাকে অ্যাম্ফিমিক্সিস বলা হয়। দেখো, বাকি পয়েন্টসগুলো রয়েছে: যৌন জনন প্রক্রিয়ায় জনন মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে গ্যামেট উৎপন্ন হয়। যেমন ধরো, শুক্রাণু মাতৃকোষ থেকে শুক্রাণু উৎপন্ন হয়, ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয়। এগুলো মিওসিস প্রক্রিয়ায় কোষটা বিভাজিত হয়। আর পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের যে মিলন ঘটে, একে বলা হয় নিষেক পদ্ধতি। নেক্সট রয়েছে, দেখো, জাইগোট। এই যে জাইগোটটা মাইটোসিস প্রক্রিয়া, এই পুংগ্যামেট আর স্ত্রীগ্যামেটের মিলন নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে পুংগ্যামেট স্ত্রীগ্যামেটটা মিলিত হয়ে জাইগোটে পরিণত হয়। সেই জাইগোট কি হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকে, বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। এরপরে রয়েছে, দেখো, এই যে যৌন জনন দুই ধরনের হয় প্রধানত: সিনগ্যামি আর কনজুগেশন। এই দুই ধরনের যৌন জনন পদ্ধতি দেখা যায়। এগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের জায়গা থেকে কোশ্চেনও আসে। যেমন বলা হয় যে রেণু মাতৃকোষ থেকে যে রেণু উৎপন্ন হয়, সেটা কোন পদ্ধতিতে উৎপন্ন হয়, মানে কোন কোষ বিভাজন পদ্ধতি সেখানে দেখা যায়, বা জাইগোট কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে।
তারপরে হচ্ছে গিয়ে এই যে নিষেক কাকে বলা হয়, বা এই যৌন জননের প্রকারভেদ, এগুলো কিন্তু যে কোনোই কোশ্চেনের মধ্যে আসতে পারে। তো সেই জন্য তোমাদেরকে বলবো এই পয়েন্টসগুলো একদম ভালো করে বুঝে রাখো, দরকার হলে খাতায় নোটস করে আর কয়েকদিন বাকি আছে পড়াশুনো করো। দেখো এরপরে রয়েছে মানুষের এবি ও রক্তের গ্রুপে কত প্রকার ফিনোটাইপ দেখা যায়? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। এবি ও রক্তের গ্রুপে 4 প্রকার ফিনোটাইপ দেখা যায়। দেখো এখানে কি পয়েন্টস গুলো যে রয়েছে, কি পয়েন্টস এর মধ্যে এই যে এবিও রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপিং আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। এরপরে এই যে বললাম 4 রকমের ফিনোটাইপ রয়েছে, সেই 4 রকমের ফিনোটাইপ কি কি এবিও ব্লাড গ্রুপের? এ, বি, এবি আর ও, এই 4 রকমের ফিনোটাইপ দেখা যায়। নেক্সট রয়েছে দেখো এবিও রক্তের গ্রুপকে মাল্টিপল অ্যালিল হিসাবে গণ্য করা হয়। নেক্সট রয়েছে এবি রক্তে কোন এবি যে রক্তের গ্রুপটা, এর মধ্যে কোনো অ্যান্টিবডি থাকে না বলে এরা অপর যে 3 গ্রুপ রয়েছে মানে এ, বি আর ও, এই সমস্ত গ্রুপের রক্ত গ্রহণ করতে পারে, তাই এটাকে বলা হয়, এই গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। এখানে নাটা হবে না, ভুল করে পিডিএফ টাইপ করতে গিয়ে ওখানে নাটা চলে এসেছে। দেখো এবি রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না বলে এরা অপর যে 3 গ্রুপ রয়েছে তাদের রক্ত গ্রহণ করতে পারে, তাই এই গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়। এরপরে রয়েছে দেখো ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না। এগুলোও পরীক্ষা আসে, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না, কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। বা কোনটাকে সার্বজনীন গ্রহীতা বলা হয়, কোন রক্তের গ্রুপে কে সার্বজনীন দাতা বলা হয়, এগুলো সেজন্য একটু ডিটেলসে বলে দিচ্ছি, জেনে রাখো। ও গ্রুপের রক্তে কোনো অ্যান্টিজেন থাকে না বলে এদের রক্ত সব শ্রেণীর মানুষকে দেওয়া যায়। তাই এদেরকে বলা হয় সার্বজনীন দাতা, মানে এরা সব শ্রেণীর মানুষকে রক্ত দান করতে পারে। এরপরে দেখো রয়েছে এ গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে এ, আর অ্যান্টিবডি থাকে বি বা বিটা যেটাকে বলা হয়। বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকে বি আর অ্যান্টিবডি থাকে এ। তো এইগুলো ছিল তোমাদের এখানে এক্সট্রা ইনফরমেশন। এরপরে দেখো রয়েছে নোডক স্থান কোথায় দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ সবকটি। নোডক স্থান দেখা যায় টিআরএনএ তে, অপশন খয়েরটা হয়ে যাবে সঠিক আনসার। এর কি পয়েন্টস গুলো দেখো রয়েছে, এই যে টিআরএনএ কে বলা হয় ট্রান্সফার আরএনএ। কেন বলা হয় দেখো, এই যে আরএনএ অণু সাইটোপ্লাজমের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড ভান্ডার থেকে অ্যামাইনো অ্যাসিডকে স্থানান্তরিত করে নিয়ে যায় রাইবোজোমে। যেহেতু এটা রাইবোজোমকে বহন করতে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ বা আরআরএনএ। রাইবোজোমকে বলছি, সরি, অ্যামাইনো অ্যাসিডকে বহন করতে সাহায্য করে, অ্যামাইনো অ্যাসিডকে কোষের সাইটোপ্লাজম থেকে রাইবোজোমে নিয়ে যেতে সাহায্য করে, সেই জন্য এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। নেক্সট রয়েছে দেখো এই যে আরএনএর 3 ধরনের আরএনএ দেখলাম আমরা, এগুলো প্রধান টিআরএনএ, আরআরএনএ আর এমআরএনএ। টিআরএনএ ট্রান্সফার আরএনএ, আরআরএনএ কে বলা হয় হচ্ছে গিয়ে রাইবোজোমাল আরএনএ, আর এমআরএনএ কে বলা হয় মেসেঞ্জার আরএনএ। দেখো এর প্রধান যে 3 ধরনের আরএনএ, এর মধ্যে ক্ষুদ্রতম আরএনএ হলো এই টিআরএনএ। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো এই যে টিআরএনএ মডেলকে বলা হয় ক্লোভার লিপ মডেল। এটাও পরীক্ষায় প্রচুর আসে যে ক্লোভার লিপ মডেল কোথায় দেখা যায়, তো অপশন দিয়ে দেবে 4টা, তো তার মধ্যে টিআরএনএ অপশনটা সঠিক হয়ে যাবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, পাখিদের গ্লোরিফাইড রেপটাইলস বলে অভিহিত করেছেন কোন বিজ্ঞানী? এখানে 4টে অপশন রয়েছে, ডারউইন, ল্যামার্ক, হাক্সলে, কুভিয়ার। দেখো এই প্রশ্নের যে সঠিক আনসার হয়ে যাবে বিজ্ঞানী হাক্সলে পাখিদের গ্লোরিফাইড রেপটাইলস বলে অভিহিত করেছেন, গ্লোরিফাইড রেপটাইলস। নেক্সট এর কি পয়েন্ট দেখো, এই যে পক্ষী পর্বের সৃষ্টি হয়েছে সরীসৃপ পর্ব থেকে, এরই জীবাশ্ম ঘটিত প্রমাণ পাই আমরা আর্কিওপটেরিক্স থেকে। এই আর্কিওপটেরিক্স হলো এক ধরনের পাখি যেটা লুপ্ত সংযোজক হিসাবে কাজ করে, অর্থাৎ এই আর্কিওপটেরিক্স বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে সরীসৃপ আর পাখির উভয়ের বৈশিষ্ট্য পাওয়া যায়। সেই থেকে কিন্তু এটা একটা জীবাশ্ম ঘটিত প্রমাণ, এখান থেকে ধারণা করা যেতে পারে যে সরীসৃপ থেকেই পাখির সৃষ্টি হয়েছে।
আর রয়েছে দেখো অপশানের মধ্যে কুভিয়ার বলে একজন বিজ্ঞানীর নাম ছিল। এই যে আধুনিক প্রত্নতত্ত্ববিদ বা প্যালিওন্টোলজি বা জীবাশ্ম ঘটিত যে পড়াশোনা, তার জনক হলো কুভিয়ার। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। ছোট্ট ছোট্ট পার্টে ক্লাসগুলো করছি যাতে আমারও পিডিএফগুলো বানাতে সুবিধে হয় আর তোমাদেরও দেখতে অসুবিধে না হয়। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর তোমরা কোন টপিকের ওপর এই ধরনের ভিডিও চাইছো সেটাও আমাকে জানাবে। আর এই ধরনের ভিডিও চাইছো কি তোমরা কোশ্চেন আনসার সিরিজের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। আর কয়েকটা দিন বাকি আছে, এই সময়টাকে নষ্ট না করে সম্পূর্ণভাবে ব্যবহার করার চেষ্টা করো। এই কয়েকদিনে মক টেস্ট দাও প্রতিদিন, আর প্রতিদিন যে পুরোনো পড়াগুলোকে রিভাইজ করবে তার সঙ্গে অল্প কিছু নতুন হচ্ছে এক্সট্রা ইনফরমেশান হিসাবে মানে নতুন কিছু পড়ার চেষ্টা করো, যেগুলো তোমাদের যে তোমাদের যে মানে প্রিপারেশনের গভীরতাটাকে বাড়াতে সাহায্য করবে, যাতে যে টাইপেরই কোশ্চেন আসুক, যেখান থেকেই কোশ্চেন আসুক, তোমরা কিন্তু সঠিক আনসার দিয়ে আসতে পারো। তোমাদেরকে আগেই বলেছি কোনোভাবেই কিন্তু ভুল আনসারে দাগ দেওয়া যাবে না। ক্যাটেগরি 1 হোক ক্যাটেগরি 2 হোক, যে যতটুকু জানবে সঠিক সে ততটুকুতেই দাগ দিয়ে আসবে, তাতে তোমরা ফুল মার্কস ক্যারি করতে পারবে। আর ভুল যদি দাগ দাও ক্যাটেগরি 1 এর ক্ষেত্রে তোমাদের মার্কস চলে যাবে নেগেটিভ মার্কিংয়ে, আর ক্যাটেগরি 2 তে একটা অপশানে দাগ দিলে সে একটা অপশানের জন্যই নাম্বার পাবে, কিন্তু ভুল অপশানে দাগ দিলে নাম্বারই পাবে না। তো সেই সব মাথায় রেখে কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নাও। এই কয়েকটা দিনকে কাজে লাগানোর চেষ্টা করো। কোন দিকে কি হচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে কি কি হচ্ছে, সেগুলো তোমাদের মাথায় রাখারই দরকার নেই। তোমরা এই সমস্ত তথ্যের সঙ্গে এখন জড়াবেও না। তোমরা শুধু পড়াশুনো ছাড়া আর কিচ্ছু এই কয়েকদিন যেন না ভাবো, যাতে এবারের একটা সিট তোমরা নিজেরা নিতে পারো, সেই লক্ষ্য করেই পড়াশোনাটাকে এগিয়ে যাও। আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন কিছু টপিক নিয়ে। তোমরা যদি জানাও তোমাদের কোন টপিকের ওপর ভিডিও দরকার আছে, সেই টপিক অবশ্যই আমি আনবো। আজকে টাটা।